আনন্দ বোস গেলেন, কিন্তু যিনি এলেন সেই তামিলনাড়ুর প্রাক্তন রাজ্যপাল টি.এন. রবি গণতন্ত্রের হত্যাকারী হিসেবে চিহ্নিত। একথা আমি বলছি না, নতুন রাজ্যপাল সম্পর্কে এ কথা সুপ্রিম কোর্ট বলেছে। সুপ্রিম কোর্ট তাকে শুধু ভৎসনা করেনি, যখন তিনি তামিলনাড়ুর রাজ্যপাল ছিলেন তিনি যাতে বিল না আটকে রাখেন সেজন্য সময়সীমা বেঁধে দিয়েছে। এবং তাতে টি.এন. রবি এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এত ক্ষুব্ধ হয়েছিল যে তারা রাষ্ট্রপতির মাধ্যমে সরাসরি এই বিষয়টি নিয়ে সাংবিধানিক প্রশ্ন তোলে যে সুপ্রিম কোর্টের এই অধিকার আছে কিনা যে সুপ্রিম কোর্ট বিল কতদিন রাজ্যপাল বা রাষ্ট্রপতি আটকে রাখতে পারেন সে নিয়ে সময়সীমা বেঁধে দেবে। এটা একটা ভারতবর্ষের সাংবিধানিক সংকট ছিল। তো ভারতবর্ষের সেই সাংবিধানিক সংকট যিনি তৈরি করেছিলেন সেই টি.এন. রবি তামিলনাড়ুর যে রাজ্যপালের উপর তিতি বিরক্ত ছিলেন সে রাজ্যের স্ট্যালিন, অর্থাৎ সে রাজ্যের মুখ্যমন্ত্রী স্ট্যালিন এবং ডিএমকে সরকার, তিনি এবার পশ্চিমবঙ্গে এসে বসছেন। দেখুন, যে সময় আনন্দ বোস চলে গেলেন এবং স্ট্যালিন এলেন সেটা খুব গুরুত্বপূর্ণ। এটা সেই সময় যে সময় পশ্চিমবাংলা একটা অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। শুক্রবার থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নিজে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ধর্মতলায় ধর্নায় বসছে। তার ধর্নায় বসার কারণ পশ্চিমবঙ্গের প্রায় 61 লক্ষ মানুষের ভাগ্য ঝুলে আছে। এই 61 লক্ষ মানুষকে নির্বাচন কমিশন বিচারাধীন বা বিবেচনাধীন করে রেখে দিয়েছে। অর্থাৎ এরা কবে ভোটদানের অধিকার ফিরে পাবেন আমরা কেউ জানি না। আমাদের ভুলে গেলে চলবে না, এই বিবেচনাধীনের তালিকায় খোদ রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী আছেন। অর্থাৎ যে নন্দিনী চক্রবর্তীর সাথে রোজ রাজ্যের নির্বাচন কমিশনের সিও মনোজ আগরওয়াল বৈঠক করেন, সেই নন্দিনী চক্রবর্তী ভারতবর্ষের নাগরিক কিনা, তার ভোটাধিকার থাকবে কিনা তা নিয়ে নির্বাচন কমিশনের সন্দেহ আছে। মানে অর্থাৎ মনোজ আগরওয়াল যার সাথে কথা বলেন তিনি ভারতের নাগরিক না, তিনি ভূত হতে পারেন। এটাই ভারতবর্ষের নির্বাচন কমিশনের বিশ্বাস। এই 61 লক্ষ মানুষের ভোটাধিকার যখন আটকে আছে, ঠিক তখন টি.এন. রবি পশ্চিমবঙ্গে আসছেন, যিনি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার প্রাক্তন প্রধান ছিলেন, যিনি অমিত শাহর বিশেষ ঘনিষ্ঠ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে বলেছেন, এই রাজ্যপাল নিয়োগের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তার সঙ্গে কোনো পরামর্শ করেনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাকে হঠাৎই ফোন করে জানিয়েছেন যে টি.এন. রবিকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল করে পাঠানো হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যপাল নিয়োগে যতটা ক্ষোভের কথা জানিয়েছেন, ততটাই অবাক হয়েছেন যে আচমকাই সি.ভি. আনন্দ বোস, যার সঙ্গেও রাজ্য সরকারের সম্পর্ক যথেষ্ট তিক্ত ছিল, তিনি হঠাৎ পদত্যাগ করেন। কেন রাজ্যের শাসক দল তৃণমূল বা রাজ্যের মুখ্যমন্ত্রী খোদ প্রশাসনিক প্রধান এই ব্যাপারটা নিয়ে ক্ষুব্ধ এবং উদ্বিগ্ন? দেখুন, আমরা কেউ জানি না যে এই 61 লক্ষ মানুষের ভাগ্য নির্ধারিত কবে হবে। অর্থাৎ এই 61 লক্ষ মানুষের ভাগ্য নির্ধারিত না হলে কি পশ্চিমবঙ্গে নির্বাচন হবে না? পশ্চিমবঙ্গে কি ভোটের আগে এই 61 লক্ষ মানুষের ভোটাধিকার ফিরে আসার সম্ভাবনা আছে? আচ্ছা, যদি এগুলো না হয় এবং যদি রাজ্যে প্রতিবাদ প্রতিরোধ চলতে থাকে, তাহলে কি পশ্চিমবঙ্গকে রাষ্ট্রপতি শাসনের দিকে ঠেলে দেওয়া হবে? অর্থাৎ বিজেপি যে হুমকি এতদিন ধরে দিয়ে রেখেছে, বিশেষ করে পশ্চিমবঙ্গ বিজেপির নেতারা, সেটাই কি সত্যি হবে? আমরা কেউ এগুলো জানি না। কিন্তু টি.এন. রবির মতো একজন দুদে পুলিশ কর্তাকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে মনোনীত করে পাঠানোটা অবশ্যই অনেক সংশয়ের জন্ম দেয়। স্বরাষ্ট্রমন্ত্রী যিনি নিয়োগটা করেছেন বলে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তার ভাষায় বলতে গেলে ক্রোনোলজি সমঝনা চাই। আজ 5ই মার্চ, আজ এই নতুন রাজ্যপাল নিয়োগ হলেন। 6ই মার্চ শুক্রবার থেকে
মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসবে। এখনো রাজ্যের প্রায় 55 লক্ষ মানুষের ভোটের অধিকার ফিরে পাওয়া বাকি। তাদের কবে ভোটার তালিকায় নাম ঢোকানো হবে আমরা জানি না। এদের নাম ঢোকানো অবস্থায় কি পশ্চিমবঙ্গে নির্বাচন ঘোষণা করে দেওয়া হবে? এবং যদি সেই নির্বাচন ঘোষণা করে দেওয়া হয়, তাহলে সেই নির্বাচনকে রাজ্যের শাসক দল বা অন্য দলগুলো কিভাবে নেবে? দেখুন, এটা তো হতে পারে না যে 60 লক্ষ মানুষ, 61 লক্ষ অ্যাকচুয়ালি, তাদের নাম বিবেচনাধীন থাকবে আর পশ্চিমবঙ্গে নির্বাচন হবে। আমি আপনাদের মনে করিয়ে দিই, আমি আজকে লিখেওছি, এই যে কাতার বা কুয়েত, এই ইরানের সাথে যুদ্ধের সময় যেসব দেশ নিয়ে কথা হচ্ছে, সেই সব দেশের জনসংখ্যাও এত নয়। কুয়েতের জনসংখ্যা 52 লক্ষর কাছাকাছি, কাতারের জনসংখ্যা 32 লক্ষ। অর্থাৎ ভাবুন, ম্যাপ থেকে কাতার বা কুয়েত অদৃশ্য হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গে 61 লক্ষ লোকের নাম বাদ গেলে তাই হয়। ইউরোপের অনেক দেশের জনসংখ্যাও এত নয়। তাহলে এই সবগুলো কি ভারতবর্ষে একটা স্বৈরতান্ত্রিক শাসনের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা? ট্রাম্প যেমন ভাবে, যিনিও নিজে একজন দক্ষিণপন্থী রাজনীতির আইকন, ট্রাম্প যেমন ভাবে আজ মাদুরোকে তুলে আনছেন, কাল হঠাৎ করে ইরান হামলা করে খেমেনিকে খুন করছেন। আমি খুন শব্দটাই ব্যবহার করছি, খেমেনিকে বেসিক্যালি খুন করা হয়েছে। তো তেমনই কি নরেন্দ্র মোদী ভারতবর্ষের গণতন্ত্র নিয়ে ছিনিমিনি খেলতে চাইছেন? এর আগে তিনি তার ইচ্ছে হলো বলে ভারতবর্ষের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, যিনিও পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন, তাকে পদত্যাগ করালেন। তিনি বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, যার কাঁধে ভর দিয়ে বিহারে বিজেপি ক্ষমতায় এসেছিল, সেই নীতিশ কুমারকে বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে সরিয়ে রাজ্যসভায় পাঠিয়ে দিলেন। এবার কি তিনি পশ্চিমবঙ্গ নিয়েও কোনো পরিকল্পনা করেছেন? তাহলে কি পশ্চিমবঙ্গকে রাষ্ট্রপতি শাসনের দিকে ঠেলে দিয়ে এই টি.এন. রবি নামে কুখ্যাত রাজ্যপালকে দিয়ে পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনকে কবজা করতে চাইছেন নরেন্দ্র মোদী, অমিত শাহরা? মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে অমিত শাহর প্যারালাল শাসন চলছে বলে বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবারও একটি অনুষ্ঠানে আমাকে একটা প্রশ্নের উত্তরে বলেছেন যে তিনি এই 1,20,00,000 মানুষের জন্য রাস্তায় নামবেন, ধর্নায় বসবেন, এবং তিনি আশা করেন পশ্চিমবঙ্গের শিল্পী, সাংবাদিক, কবি, সাহিত্যিক সবাই রাস্তায় নামবে। তিনি ওই অনুষ্ঠানে পরমব্রত চট্টোপাধ্যায়, গৌতম ঘোষদের ডাক দিয়েই বলেছেন তাদের রাস্তায় নামা উচিত। তো মমতা বন্দ্যোপাধ্যায় যখন জনতার প্রতিরোধ গড়ে তুলতে চাইছেন, তখন কি পশ্চিমবঙ্গে ঘুরপথে রাষ্ট্রপতি শাসন জারি করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন অমিত শাহ? সেজন্যই কি টি.এন. রবিকে পাঠানো? আমরা কেউ জানি না। আমরা কেউ জানি না যে 61 লক্ষ মানুষের ভাগ্য নির্ধারণ কিভাবে হবে, কতজন বিচারক, কারণ অন্য রাজ্য থেকে বিচারক আনার নির্দেশ খোদ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ দিয়েছে, তাদের ক্ষেত্রে কি হবে? অনেকগুলো প্রশ্ন সামনে। সুপ্রিম কোর্টে শুক্রবার আবার মামলাটি ওঠার কথা, এবং মনে রাখতে হবে সুপ্রিম কোর্টে যখন মামলাটি উঠছে, ঠিক সেই সময় সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়েও প্রশ্ন তুলে দিয়েছেন স্বয়ং আইনজীবী প্রশান্ত ভূষণ। তিনি একটি প্লেনের লকশিট দেখিয়েছেন যে প্রধান বিচারপতি সহ সুপ্রিম কোর্টের একাধিক বিচারপতি চার্টার্ড ফ্লাইটে করে কোথাও গেছিলেন। কোথাও মানে নিউ দিল্লি থেকে আহমেদাবাদ, বুঝে নিন কোথাও গেছিলেন। ফলে সুপ্রিম কোর্টের বিচারপতিরা কতটা নিরপেক্ষ সেই নিয়ে যখন প্রশান্ত ভূষণ প্রশ্ন তুলছেন, তখন শুক্রবার সুপ্রিম কোর্টে আবার এসআইআর মামলার শুনানি। তখন আবার পশ্চিমবঙ্গে নতুন রাজ্যপাল, এবং তখন মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় ধর্নায় তিনি দাবি তুলছেন সমস্ত মানুষদের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। তাহলে পশ্চিমবঙ্গ কোন পথে? টি.এন. রবিকে কেন পাঠানো? এগুলো কি রাষ্ট্রপতি শাসনের ভয় ধরানো? এবং তৃণমূল কিভাবে তার প্রতিরোধ করবে? এই সবকিছু নিয়েই আগামী দিনের রাজনীতি হয়তো উত্তাল হয়ে উঠতে চলেছে।